হ্যালো ভিউয়ার্স, আমাদের নতুন আরো একটি সিনেমার এক্সপ্লেনেশনে আপনাদের স্বাগতম। রাজস্থানের ছোট্ট একটি গ্রাম, যেখানে বিবাহিত বা অবিবাহিত মেয়েদেরকে ভাড়া হিসেবে দেওয়া হতো। এমনকি বিবাহিত মেয়েও যদি ইচ্ছে করত, তাহলে নিজের স্বামীকে ছেড়ে 2-3 বছরের জন্য অন্য আরেকটি ছেলের সঙ্গে টাকার বিনিময়ে গিয়ে থাকতো। নয়তো পরিবারের যদি টাকার প্রয়োজন হতো, তাহলে মেয়েদের নিজের স্বামীরাই তাদেরকে ভাড়া হিসেবে দিয়ে দিত অন্য পুরুষের কাছে। এই গ্রামের মেয়েরা কি কখনো পারবে তাদের এই নিয়মের বেড়াজালকে ভেঙে নিজেদেরকে মুক্ত করতে, নাকি তারা সারা জীবন এইভাবেই পুরুষদের খেলার পুতুল হয়ে থাকবে? সেটাই দেখবো আমরা আমাদের আজকের সিনেমাতে। সিনেমার নাম হলো নাতে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা ভুরি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা তিনবার নাতে বসেছে, মানে ভাড়া হিসেবে অন্য পুরুষের কাছে গিয়েছে। আজকেও ভুরির বাবা রঘু নামের একটি লোকের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছিল নিজের মেয়েকে ভাড়া হিসেবে দেওয়ার জন্য। ভুরি নিজেও এই সব কিছু দেখছিল, কিন্তু তার বাবাকে সে কিছুই বলে না, কারণ ভুরির বাড়ির পুরো খরচাই সে নিজেই চালাতো। এমনকি তার আরো বোন ছিল, যাদেরও দায়িত্ব তার মাথাতেই ছিল। এর জন্যই চুপচাপ ভুরি নাতে বসে যেত। অন্যদিকে ভুরির বাবা রঘুকে বলছিল, তুমি কালকে যখনই আমাকে টাকাটা দিয়ে দেবে, ভুরি তোমার সঙ্গে চলে যাবে। এটা শোনার পর লোকটি অনেক খুশি হয়ে যায়। এরপরেই আমরা সেই একই গ্রামের একটি মেয়ে জিভিকে দেখতে পাই, যে কিনা একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করছিল। তখনই সাবিত্রী নামের তার একটি বান্ধবী তাকে ডেকে বলে, যদি তুমি নিচে নেমে এসো, নয়তো আমাদের বাস চলে যাবে। এখানে তারা দুজন বাসে করে বাড়ি ফিরছিল। আমরা এখানেই জানতে পারি জিভি যখন অনেক ছোট ছিল তখনই তার বিয়ে হয়ে যায়। বিয়ের পর জিভির 3টি সন্তান হয়েছিল, কিন্তু 2টি সন্তান কোনো রোগের কারণে মারা গেছে। আর এখন জিভির একটি মাত্রই মেয়ে ছিল, যার নাম পিঙ্কি। পিঙ্কি গ্রামেরই একটি স্কুলে পড়াশোনা করত। এমনকি পিঙ্কি পড়াশোনাতে অনেক ভালো ছিল, যার কারণে তার মা জিভি চাইতো সে পিঙ্কিকে পড়াশোনা করিয়ে শহরে পাঠাবে আর বড় কিছু বানাবে, যার কারণে জিভি দিনরাত পরিশ্রম করত। আর অন্যদিকে জিভির যেই স্বামী ছিল সে সবসময় মদ খেত। এমনকি জিভি কষ্ট করে যেই টাকাটা ইনকাম করে বাড়িতে নিয়ে আসতো, লোকটি তাকে মারধর করে হোক বা যে কোনো উপায়ে হোক জিভির কাছ থেকে সেই টাকাটা নিয়ে আবারও মদ খেত। রাত্রিবেলা যখন জিভি বাড়িতে আসে, তার স্বামী রত্না আবারও এসে টাকার জন্য তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে। জিভি যখন টাকা দিতে নিষেধ করে দেয়, তখন সে জোর জবরদস্তি করে জিভির কাছ থেকে টাকা নিয়ে চলে যায়। আর এরপর সে আবারও গিয়ে অনেকগুলো মদ খেতে থাকে। এখানে বন্ধুদের সঙ্গে মজমস্তি করার পর সে বাড়িতে এসে জিভির সঙ্গে জোর জবরদস্তি করতে শুরু করে, যাতে করে সে জিভিকে এইটা প্রমাণ করতে পারে যে সে এই বাড়ির একজন পুরুষ মানুষ। অন্যদিকে সিন কাট হলে দেখা যায় ভুরির বাবা ভুরিকে নিয়ে কোর্টে যাচ্ছে, যাতে করে তার বিয়ের নতুন এগ্রিমেন্ট তৈরি করা যায়। লয়ার যখন এই বিষয়টা জানতে পারে, সে বেশ অবাক হয়ে যায়, কারণ এর আগেও ভুরির 3বার বিয়ে হয়েছিল। ভুরির বাবা কাঞ্জে তখন বলে, এর আগে যে 3টি স্বামী তার মেয়ে পেয়েছিল, সবাই ওকে খুব মারধর করত, যার কারণে সে এই স্বামীর কাছ থেকে তালাক নিতে এসেছে, যাতে করে নিজের মেয়ের অন্য জায়গাতে সে বিয়ে দিতে পারে। এই কথা শোনার পর লয়ারও কাঞ্জিকে সেই এগ্রিমেন্ট বানিয়ে দিয়ে দেয়। আর এরপর বাবা মেয়ে মিলে জিপে করে বাড়িতে ফিরছিল। যেই লোকটি জিপ চালাতো তার নাম ছিল বদ্রি। এখানেই আমরা জানতে পারি বদ্রি আর ভুরি একে অপরকে অনেক ভালোবাসতো, কিন্তু এই বিষয়ে গ্রামের কেউই জানতো না। এরপর আমরা দেখতে পাই প্রতিদিনের মতো নিজের কাজ শেষ করে জিবি তার বান্ধবীর সঙ্গে বাড়ি ফিরছিল। তখনই রাস্তায় তাদের সঙ্গে দেখা হয়ে যায় লাকুর। লাকু তখন জিবির বান্ধবীকে বলে, তুমি আমার বাইকে বসো, আমি তোমাকে বাড়িতে রেখে আসবো। কিন্তু এখানে জিবির বান্ধবী খুব ভালো করেই জানতো লাকু তার জন্য নয়, জিবির জন্য এসেছে। লাকু জিবিকে অনেক পছন্দ করত, যেটা জিবিও খুব ভালোভাবে জানতো। যেহেতু জিবির বিয়ে হয়ে গিয়েছিল আর তার একটি মেয়েও ছিল, যার জন্য সে লাকুর সঙ্গে কোনোদিনই কথা বলতো না। লাকু এখানে জিবিকে অনেক রিকোয়েস্ট করে, যার জন্য জিবি তার বাইকে করে বাড়িতে যাচ্ছিল। তখনই লাকু জিবিকে বলে, তুই তোর স্বামীকে ছেড়ে দিয়ে আমার সঙ্গে নাতে বসে যা, আমি তোকে অনেক সুখে রাখবো। কিন্তু এই কথা শুনে জিবি অনেক রেগে যায় আর লাকুকে সেখানে বাইক থামাতে বলে। জিবি এখানে বাইক থেকে নেমে চলে যাবার আগে লাকুকে বলে, আমার
আমার বিয়ে হয়ে গেছে, একটা মেয়েও আছে, তাই এরপর থেকে আমাকে এইসব কথা বলার সাহস করবি না। এরপর জিবি সেখান থেকে চলে যায়। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই রাতনার দুইজন বন্ধু জিবি আর লাক্কুকে এখানে দেখে ফেলে। সিন কাট হলে আমরা দেখি ভুরি আবারও বাদ্রির সঙ্গে দেখা করতে গেছে। বাদ্রি তখন বলে সে চায় না ভুরি আবারও নাতে বসুক। ভুরি তখন বলে আমি তো আর ইচ্ছে করে বসি না, আমার বোনরা আছে, তাদের দায়িত্ব আমার উপরে। আমার বাবা যখন আমার মাকে বিয়ে করেছিল তখন বাবা কোনো কাজই করতো না, যার কারণে মা অন্য আরেকটি লোকের সঙ্গে নাতে বসে সেখানে চলে গেছে আর কোনোদিন ফিরেও আসেনি। এরপর যখন আমার বাবা অন্য আরেকটি মেয়েকে বিয়ে করে তখন তাদের মেয়ে হয়, কিন্তু তিনিও অন্য আরেকটি লোকের সঙ্গে নাতে বসে সেখান থেকে চলে যান আর কোনোদিন ফিরে আসেননি, যার কারণে আমার বোনদের পুরো দায়িত্ব আমার মাথার উপরেই রয়েছে, তাই আমি এসব করি। এদিকে বাদ্রির কাছে এত টাকা ছিল না যে সে কাঞ্জিকে টাকা দিয়ে ভুরিকে নিজের সঙ্গে নাতে নিয়ে যাবে। এদিকে রাঘু রেগেমেগে কাঞ্জির কাছে এসেছে, কারণ সে টাকা দিয়ে দিলেও ভুরি এখনো তার সঙ্গে নাতে যায়নি। তখনই কাঞ্জি বলে ভুরি বলেছে সে তার সঙ্গে নাতে যেতে চায় না। রাঘু তখন রেগে গিয়ে বলে হ্যাঁ আমি খুব ভালো করে জানি ওই জিপ ড্রাইভার বাদ্রির সঙ্গে তোর মেয়ের পরকিয়া চলছে, যার কারণে সে টাকা নেওয়ার পরেও আমার সঙ্গে যেতে চায় না। এই কথা শুনে ভুরি এখানে রাঘুকে অনেক কথা শোনায়। কাঞ্জি যখন এই কথা শুনে তখন নিজের মেয়েকে অনেক বকাঝকা করে। তখন ভুরি বলে বাদ্রির সঙ্গে তার কিছুই নেই। অন্যদিকে রাঘুও তখন বলে সে ভুরিকে নাতেতে আর নিতে চায় না, তার টাকা যেন তাকে ফেরত দেওয়া হয়, আর যদি তুই টাকা দিতে না পারিস তাহলে তোর ছোট মেয়েকে তুলে নিয়ে যাব। আর এরপর রাঘু সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই রাতনা আবারও তার বন্ধুদের সঙ্গে বসে মদ খাচ্ছিল। তখনই রাতনার সেই বন্ধু বলে লাক্কুর সঙ্গে তোর বউ জিবির পরকিয়া চলছে, কাম করার বাহানায় দুইজনে বাইকে চড়ে ঘুরে বেড়ায়। এই কথা শুনে রাতনা অনেক রেগে যায় আর নিজের বন্ধুকেই মারতে শুরু করে। এখানে রাতনা নাতুকে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে মাথায় আঘাত লাগার কারণে সে সেখানেই মারা যায়। জিবি যখন এরপর কাজ শেষ করে সন্ধ্যায় বাড়িতে আসে সে দেখে তার বাড়িতে অনেক মানুষের ভিড় লেগে রয়েছে। জিবি এসে জানতে পারে নাটু মারা গেছে আর তাকে রাতনাই মেরে ফেলেছে, যার কারণে এখন জিবির ফ্যামিলিকে নাটুর ফ্যামিলিকে জরিমানা দিতে হবে, আর এটাই ছিল তাদের গ্রামের নিয়ম, যার কারণেই তারা জিবির কাছ থেকে 1.5 লক্ষ টাকা চায়। জিবি তখন বলে নাটু তো এমনিতেও কোনো কাজ করতো না, ইনকাম করতো না, তাহলে তার মৃত্যুর জন্য তোমরা এত টাকা কি করে চাইতে পারো? কিন্তু এখানে সবাই জিবিকেই ভুল বুঝছিল। অন্যদিকে নাটুর ছোট ভাই জিবিকে বলে যদি তোরা টাকা দিতে না পারিস তাহলে তোর মেয়ে পিঙ্কিকে নিয়ে চলে যাব। এটা শুনে জিবি রেগে গিয়ে নাটুর ভাইয়ের সঙ্গে তর্কাতর্কি শুরু করে। অন্যদিকে পুলিশ অফিসাররা রাতনাকে ধরে ফেলেছিল আর থানায় নিয়ে যাচ্ছিল। জিবি এখানে ভেবেই পাচ্ছিল না সে কি করবে। জিবি তার সমস্ত গয়না বের করে, কিন্তু এগুলো বিক্রি করে হলেও মাত্র 30,000 টাকা হবে। জিবি বাইরে এসে নাটুর ছোট ভাইকে সেই গয়নাগুলো দিয়ে বলে বাকি টাকাটা সে 2 মাসের মধ্যে পরিশোধ করে দেবে। এই কথা শুনে কাঞ্জি তখন বলে এক কাজ করলেই তো পারিস, তুইও নাতে চলে যা, দেখতেও তো সুন্দরী আছিস, 1.5 লক্ষ টাকা তো মানুষ এমনি দিয়ে দেবে তোকে। জিবি এইটা শুনে বলে তার কোনো দরকার হবে না, আমি দিনরাত পরিশ্রম করে হলেও এই টাকাটা পরিশোধ করে দেব। কিন্তু নাটুর ফ্যামিলির মানুষজন আজকে এই টাকা চাচ্ছিল। অন্যদিকে কাঞ্জি সারপঞ্চের সঙ্গে একটি প্ল্যান করে। তারা প্ল্যান করে 1.5 লক্ষ টাকায় জিবির কাছ থেকে নেবে, কিন্তু নাটুর পরিবারকে 1 লক্ষ টাকা দেবে। কাঞ্জি তখন বলে 50,000 টাকা 1 মাসের মধ্যে আমাকে দিতে হবে, আর বাকি টাকাটা নাটুর ফ্যামিলিকে দিলেই হবে। জিবি এখানে রাজি হয়ে যায়। জিবি যখন কাজে এসে নিজের বান্ধবীর সঙ্গে সবকিছু শেয়ার করে তখন জিবির বান্ধবী বলে তুমি একবার কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলেই দেখো না, হয়তোবা সে তোমাকে সাহায্য করতেও পারে। জিবি এখানে বিশ্বাস করত কন্ট্রাক্টর কোনোদিনও তাকে সাহায্য করবে না, কিন্তু সাবিত্রীর কথাই তবুও জিবি গিয়ে কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলে। এই কথা শুনে কন্ট্রাক্টর হাসতে শুরু করে, কারণ জিবির বেতন অনেক কম ছিল। যদি জিবি পুরো 1 বছরও এখানে কাজ করে তাহলেও এই টাকা সে পরিশোধ করতে পারবে না, যার জন্যই কন্ট্রাক্টর টাকা দিতে মানা করে দেয়। জিবি তখন বলে আপনার কাছে যদি অন্য কোনো কাজ থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি সব কাজ করে দেব। একদিন দেখা যায় জিবিকে ওই কন্ট্রাক্টর বিয়েতে কাজ পাইয়ে দিয়েছে, কিন্তু সেই কাজ শেষ করার পর জিবি যখন টাকা নিতে যায় তখন ওই কন্ট্রাক্টর জিবিকে বাজেভাবে ছুতে শুরু করে, যেটা দেখে জিবি বেশ রেগে যায়। জিবি তখন রেগে গিয়ে কন্ট্রাক্টরকে বলে আমি এখানে
আমার পরিশ্রমের টাকা নিতে এসেছি, নিজেকে বিক্রি করে খেতে আসেনি। এদিকে জিবি আর তার পরিবার অনেক টেনশনে ছিল। অন্যদিকে রাতনাও বাড়িতে চলে এসেছিল, কারণ গ্রামের সবাই পুলিশের কাছে সাক্ষী দিয়েছিল যে নাটু অ্যাক্সিডেন্টলি মারা গেছে, যার কারণে তারা রাতনাকে ছেড়ে দিয়েছিল। অন্যদিকে দেখা যায় কাঞ্জি জিবির শাশুড়ির কাছে এসেছে। সে এসে বলে, আর তো মাত্র 5 দিন আছে, তোমরা তো টাকার জোগাড় করতে পারোনি। এক কাজ করলেই তো পারো, পিঙ্কির বিয়ে দিয়ে দাও, আর সেখান থেকে যে টাকাটা পাবে সেই টাকা দিয়ে ঋণটা পরিশোধ করে দাও। আমি একটা ভালো ছেলে দেখেছি। কিন্তু জিবির শাশুড়ি এখানে কাঞ্জিকে মানা করে দেয়। রাত্রিবেলা যখন জিবি বাড়িতে আসে তখন তার শাশুড়ি বলে পিঙ্কির বিয়ে করিয়ে দিতে, কিন্তু এইটা শুনে জিবি বলে, আমি পিঙ্কিকে পড়াশোনা করাতে চাই, অফিসার বানিয়ে ওকে ভালো জীবন দিতে চাই। আমি যেই কষ্টগুলো সহ্য করেছি সেগুলো আমার মেয়ে সহ্য করবে না। জিবির শাশুড়ি তখন বলে, তাহলে বাকি টাকা তুই কোথা থেকে নিয়ে আসবি? জিবি রেগে গিয়ে বলে, যে নাতুকে মেরেছে তাকেই বলুন না টাকাটা নিয়ে এসে দিয়ে দিতে, তাহলেই তো হয়। আমরা কেন ওর পাপের শাস্তি ভোগ করব? আমার মেয়েকে বিয়ে দেওয়ার চাইতে আমি নিজেই নাতে বসে যাব। জিবির শাশুড়িও তখন রেগে গিয়ে বলে, তাহলে তাই বসে যা। সেদিন রাত্রেবেলায় জিবি কাঞ্জির কাছে আসে আর রেগে গিয়ে তাকে বলে, তোর সাহস কি করে হয় আমার মেয়ে পিঙ্কির বিয়ের কথা বলার? কাঞ্জি তখন বলে, বাড়িতে তো খাবার পর্যন্ত নেই, তাহলে মেয়েকে পড়াবি কি করে? চলে যাবার আগে জিবি বলে, আমি তোকে নাতে বসে টাকাটা পরিশোধ করে দেব। এখানে ভুরিও জিবির এই কথা শুনে বেশ অবাক হয়ে যায়। সে ভাবে যে জিবি নাতের বিরুদ্ধে ছিল সেই কিনা এখন নাতে বসতে চাচ্ছে। জিবি তখন ভুরিকে বলে, লাখ টাকাতে 1000টা ছেলের সঙ্গে শোবার চাইতে একটি ছেলের সঙ্গেই থাকা অনেক ভালো। জিবি এর পরের দিনে লক্কুর কাছে আসে আর তাকে বলে, তুই কি আমাকে নাতে বসাবি? জিবি ভাবছিল সে যদি লাক্কুর সঙ্গে থাকে তাহলে হয়তোবা তার জীবন আগের চাইতে অনেক ভালো হবে। এখানে লাক্কু রাজি হয়ে যায়, কিন্তু সে ভয় পাচ্ছিল রাতনা পরে এসে কোনো ঝামেলা না করে, যার কারণে লাক্কু পঞ্চায়েতের সামনেই এই সিদ্ধান্তটা নেওয়ার কথা বলে। এরপরেই দুই পরিবার মিলে পঞ্চায়েতে বসে। লাক্কু আর জিবি নাতে বসে যায়। এখানে রাতনার কোনোই অমত ছিল না। রাতনা এখানে 1.5 লক্ষ টাকা চাই। লাক্কু সেটাও দিতে রাজি হয়, কিন্তু লাক্কু পঞ্চায়েতকে বলে পিঙ্কিকে সে নিয়ে যাবে না, এমনকি নাতে বসার পর জিবির সঙ্গে কোনো পরিবারের মানুষই দেখা করতেও আসতে পারবে না। জিবি এখানে অনেক অবাক হয়ে যায়। সে ভেবেছিল যেহেতু লাক্কু তাকে ভালোবাসে তাই সে পিঙ্কিকেও তার সঙ্গে নিয়ে যেতে পারবে, কিন্তু লাক্কু অন্য পুরুষদের মতো শুধুমাত্র জিবির শরীরটাকেই চাইতো। আর এইসব ভেবেই জিবি নাতে বসতে মানা করে দেয়। কাঞ্জিয়া তখন জিবিকে বোঝাতে শুরু করে নিয়ম মোতাবেক এটাই সত্য যে জিবি শুধুমাত্র নাতে বসতে পারবে আর তাকে একাই যেতে হবে, পরিবারের কেউই তার সঙ্গে যেতে পারবে না। কিন্তু জিবি কোনো মতেই পিঙ্কিকে ছাড়া নাতে বসতে রাজি হয় না। অন্যদিকে দেখা যায় জিবি নিজের কষ্টের কথা ভুরিকে বলছিল। সে বলছিল তার আর বাঁচতে ইচ্ছে করে না। ভুরি তখন বলে, তোর যেখানে মনে হচ্ছে জীবনটাই শেষ হয়ে গেছে, কে জানে লাক্কু আসার পর তোর জীবনটা আরো সুন্দর হয়ে যাবে। রাত্রেবেলা কাঞ্জি জিবির বাড়িতে আসে। সে এসে জিবিকে অনেক বোঝানোর চেষ্টা করে যে পিঙ্কির জন্য নাতে বসতে মানা করছে জিবি, যদি কালকে নাটোর পরিবারকে টাকা দেওয়া না হয় তাহলে সেই মেয়ে পিঙ্কিকেই নাটোর ভাই তুলে নিয়ে যাবে। এরপর জিবি পিঙ্কির কথা অনেক চিন্তা করে আর সে নিজের জিনিসপত্র বেঁধে লাক্কুর বাড়িতে চলে যায়। যেখানে জিবি ভেবেছিল লাক্কুর কাছে যাওয়ার পর সে অনেক সুখে থাকবে, কিন্তু এমনটা কিছুই হয় না। লাক্কু শুধুমাত্র জিবির শরীরের জন্যই তাকে নাতে বসিয়েছিল। এখানে তারা দুইজন ইন্টিমেট হয়ে যায়, তবুও জিবি এখানে একদমই খুশি ছিল না। অন্যদিকে বাদ্রি আর ভুরি যখন একসঙ্গে ছিল তখন রাঘু সেটা দেখে ফেলে আর তাদের দুইজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। তখনই রাঘু আবারও কাঞ্জির কাছে আসে। সে নিজের টাকা চাইতে থাকে। তখনই কাঞ্জি বলে, ভুরি যদি আবারও নাতে বসতে রাজি হয়ে যায় তাহলে আমি তোর টাকা তোকে দিয়ে দেব। রঘু তখন রেগে গিয়ে বলে, আমি পঞ্চায়েত বসাবো। কাঞ্জিও তখন রেগে যায় আর বলে, আচ্ছা ঠিক আছে, যা গিয়ে পঞ্চায়েত বসা। রাত্রিবেলা খাওয়ার সময় কাঞ্জি ভুরিকে আবারও নাতে বসার কথা বলে, কিন্তু এইবার ভুরি মানা করে দেয়। তবুও কাঞ্জি ভুরিকে বলে, রঘুর টাকা আমাকে দিতে হবে, আবার তোর বোনদেরও বিয়ে দিতে হবে, এই শেষবারের মতো একবার নাতে বসে যা। এটা শুনে ভুরির অনেক মন খারাপ হয়। অন্যদিকে পিঙ্কিও স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল, কারণ তার বন্ধুরা পিঙ্কিকে নিয়ে অনেক মজা করত। তারা বলতো তোর মা তো অন্য লোকের সঙ্গে পালিয়ে গেছে, এখন তো তোর দুইটা বাপ। পিঙ্কি তার দাদিকে এসে বলে সে শহরে গিয়ে পড়াশোনা করতে চাই। এইটা শুনে রাতনা বলে, পড়াশোনা করার কোনো দরকার নেই, তুই
তুইও তোর মায়ের মতো দিনরাত পরিশ্রম করে খা। কিন্তু পিঙ্কি এখানে কাজ করতে চায় না। এই কথা শুনে রত্না পিঙ্কিকে মারার জন্য ওঠে, কিন্তু তখনই হার্ট অ্যাটাক করে রত্না সেখানেই মারা যায়। পরের দিন দেখা যায় কাঞ্জি আবারও অর্ধেক বয়সী নারায়ণ নামের একটি লোককে তাদের বাড়িতে নিয়ে এসে বলছে এর সঙ্গে পিঙ্কির বিয়ে দিয়ে দিতে। প্রথম দিকে পিঙ্কির দাদি রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। কাঞ্জি তো এটাও বলে, আরে চিন্তা করো না, পিঙ্কির সঙ্গে একবার বিয়ে হয়ে গেলে নাতে বসিয়ে অন্য মেয়ের সঙ্গে ওর বিয়ে দিয়ে দেব আর পিঙ্কিকে নিয়ে চলে আসবো। তখন পিঙ্কির দাদি বলে, তাহলে আবার পিঙ্কিকে পরে কে বিয়ে করবে? তখন কাঞ্জি বলে, পিঙ্কিকেও নাতেতে বসিয়ে দেব। এই সমস্ত কথা পিঙ্কি শুনে ফেলে। এরপর পিঙ্কি দৌড়াতে দৌড়াতে নিজের মায়ের বাড়িতে চলে আসে। জিবি যখন নিজের মেয়েকে দেখতে পায় সে অনেক ভয় পেয়ে যায়, কারণ লাক্ষু যদি দেখতে পায় তাহলে পিঙ্কিকে অনেক বকা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেবে। এখানে জিবিও অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল পিঙ্কিকে দেখে, যার কারণে সে লুকিয়ে ঘরের মধ্যে পিঙ্কিকে খাবার খাইয়ে দিচ্ছিল। কিন্তু তখনই হুট করে সেখানে লাক্ষু চলে আসে। লাক্ষু রেগে মেগে পিঙ্কিকে বলে, তোর যদি তোর মাকে ফিরিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমার টাকা ফেরত দিয়ে দে আর নিজের মাকে নিয়ে চলে যা। পিঙ্কি তখন বলে, আমার কাছে এত টাকা নেই। তখন লাক্ষু বলে, তোরও তো বয়স হয়ে গেছে, তুইও নাতে বসে যা। লাক্ষু এখানে ধাক্কা মেরে পিঙ্কিকে নিজের বাড়ি থেকে বের করে দেয়। অন্যদিকে বেচারি জিবি অনেক কান্নাকাটি করছিল। পিঙ্কিও কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। অন্যদিকে পিঙ্কিকে এমন করে তাড়িয়ে দেওয়ার পর থেকে জিবিরও বেশ মন খারাপ ছিল, যেটা লাক্ষুও খুব ভালোভাবেই বুঝে যায়, যার জন্য লাক্ষু অনেক রেগে যায়। জিবি তখন বলে, তুই আমাকে ফেরত পাঠিয়ে দে। এই কথা শুনে লাক্ষু বলে, 1.5 লক্ষ টাকা আমাকে ফেরত দিবি, তারপর এখান থেকে যেতে পারবি, তার আগে নয়। পরের দিন সকালে জিবি নিজের কাপড় চোপড় গুছিয়ে নিয়ে পিঙ্কির কাছে চলে যাচ্ছিল। তখনই পেছন থেকে লাক্ষু এসে তাকে আটকায় আর অনেক রেগে যায়। অন্য কারোর সঙ্গে নাতে বসে আমার টাকা আমাকে দিয়ে যা, আর এই সবকিছু পঞ্চায়েতের সামনেই করবি, এরপর এখান থেকে তুই চলে যাবি। এই কথা শুনে কোনো উপায় না পেয়ে বেচারি জিবি লাক্ষুর বাড়িতেই থেকে যায়। অন্যদিকে ছোট্ট পিঙ্কি কাঞ্জির কাছে চলে যায় আর বলে সে বিয়ের জন্য রাজি হয়ে গেছে। কাঞ্জিও তখন নারায়ণের সঙ্গে পিঙ্কির বিয়ে দিয়ে দেয় আর পিঙ্কির বিয়ে হয় জিবির গ্রামেই। গ্রামের সব মেয়েরাই নতুন বউয়ের মুখ দেখতে এসেছিল, জিবিও তাদের মধ্যে ছিল। জিবি যখন নতুন বউয়ের মুখ দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ তার সামনে তারই মেয়ে পিঙ্কি বসেছিল। জিবি কাঁদতে কাঁদতে তখন পিঙ্কিকে বলে, আমি তোর জীবনের জন্যই তো নাতে বসে অন্য জায়গায় চলে আসলাম, তোকে পড়াশোনা শেখাতে চাইলাম, আর তুই কিনা বিয়ে করে এখানেই চলে আসলি। জিবি এখানে পিঙ্কিকে নিয়েই চলে যাচ্ছিল, তখনই সেখানে নারায়ণ চলে আসে। নারায়ণ তখন রেগে গিয়ে বলে, ওকে বিয়ে করার জন্য আমি টাকা দিয়েছি, টাকাও তোমরা রাখবে আবার মেয়েও রেখে দেবে, এমনটা তো হতে পারে না, আমি পঞ্চায়েতের কাছে যাব। কিন্তু জিবি এখানে নারায়ণের কোনো কথাতে কানই দেয় না। সে পিঙ্কিকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর পিঙ্কি তার মাকে বলে, আমি নিজের ইচ্ছেতেই বিয়ে করেছি মা, আমার 1.5 লক্ষ টাকার খুব দরকার ছিল তোকে বাঁচানোর জন্য। আর এর পরের দিনই নারায়ণ পঞ্চায়েত বসায়। সেখানে নারায়ণ পঞ্চায়েতকে বলে পিঙ্কিকে ফেরত দেওয়ার জন্য, কিন্তু জিবি বলে, পিঙ্কি এখনো অনেক ছোট, আমি কোর্টের কাছে যাব, পুলিশ ডেকে আনবো এই গ্রামে। এই কথা শুনে নারায়ণ অনেক ভয় পেয়ে যায় আর সে টাকা না নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। এরপর লক্ষ্য পঞ্চায়েতকে বলে, জিবিকে আপনারা বলে দিন চুপচাপ বাড়িতে ফিরে আসতে। জিবিও তখন বলে দেয়, আমি আমার মেয়েকে ছাড়া তোর বাড়িতে ফেরত যাব না। জিবি এটাও বলে, আমি ভেবেছিলাম তুই আমাকে ভালোবাসিস, তুই আমাকে আর আমার মেয়েকে ভালো জীবন দিবি, কিন্তু তুই শুধুমাত্র আমার শরীরটাকেই চাইলি। কিন্তু পঞ্চায়েতের মানুষজন চুপচাপ জিবিকে লক্ষ্যর বাড়িতে ফিরে যেতে বলে, কিন্তু জিবিও আজকে আর ভয় পায় না। সে কঠোর গলায় বলে দেয় সে লক্ষ্যর বাড়িতে যাবে না। এরপর পঞ্চায়েতে থাকা মানুষজন লক্ষ্যকে বলে, তুমি চাইলে ওকে জোর করে নিয়ে যেতে পারো। লক্ষ্য তখন জিবির কাছে এসে জোর জবরদস্তি করতে শুরু করে। তখনই জিবির বান্ধবী এসে জিবিকে আটকায় আর গ্রামের সবাই কাঞ্জিকে বলে, তুই এই গ্রামের বোন আর
মেয়েদের বড় শত্রু। রাঘব তখন সুযোগ বুঝে কাঞ্জির ওপরে আরোপ লাগিয়ে দেয় সে টাকাও নিয়ে নিয়েছে, আবার ভুরিকে তার সঙ্গে যেতেও দেয়নি। অন্যদিকে ড্রাইভারের সঙ্গে ভুরি প্রেম করে বেড়াচ্ছে। পঞ্চায়েত তখন ভুরিকে জিজ্ঞেস করে, তুই কি সত্যিই বাদ্রিকে ভালোবাসিস নাকি? ভুরিও তখন ভয় না পেয়ে বলে, হ্যাঁ আমি ওকেই ভালোবাসি আর ওর সঙ্গেই থাকতে চাই। তখন পঞ্চায়েত থেকে বাদ্রিকে বলা হয় রাঘব 2 লক্ষ টাকা দিয়ে দিয়ে ভুরিকে তার সঙ্গে নিয়ে যেতে, কিন্তু ভুরি বলে টাকা তো আমার বাবা নিয়েছে, আমার বাবাই পরিশোধ করুক। কাঞ্জি তখন নিজের মেয়েকে সবার সামনে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। তখন ভুরিও রেগে গিয়ে বলে, তুমি তো আমার বাবা হও, কিন্তু আমার মান সম্মানের কথা কি তুমি কোনোদিন ভেবে দেখেছো? কতবার তো তুমি আমাকে নাতেতে বসিয়েছো, আর কতবার বাবা? ভুরি এখানে বেশ ভেঙে পড়ে। জীবিও তখন বলে, ধর্ম আর রীতিনীতির বোঝা মেয়েরাই কেন টানবে? পুরুষদের কি কোনো দায়িত্ব নেই? আমাদেরও জীবন রয়েছে, আর সেটাকে ভালোভাবে কাটানোর অধিকারও আমাদের রয়েছে। আমরা কোনো জানোয়ার নই যাকে এক জায়গা থেকে বের করে অন্য জায়গাতে বেঁধে দেওয়া যায়। এরপর রাতের সিন আসলে দেখা যায় ভুরি তার বাবাকে গিয়ে বলছে, তোমার জন্য তো আমি পুরো গ্রামের লোকের সঙ্গেই থেকেছি, শুধুমাত্র তুমিই বাকি আছো, তুমিও এখন আমার সঙ্গে থেকে যাও। এইটা শুনে কাঞ্জি এখানে বেশ লজ্জা পায়, আর সে সেখান থেকে উঠে চলে যায়। সিন কাট হলে আমরা দেখি জিবি আর পিঙ্কি গ্রাম ছেড়ে একেবারের জন্য শহরে চলে যাচ্ছে। অন্যদিকে বাদ্রিও ভুরিকে তার সঙ্গে যেতে বলে, কিন্তু ভুরি যায় না। সিন তখনই আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। ভুরি ভেবেছিল তার বাবা হয়তোবা এতটা লজ্জিত হওয়ার পর শুধরে যাবে, কিন্তু না, সে জিবির কাছে একটি লোককে নিয়ে এসে বলে তার সঙ্গে রাত কাটাতে, আর তার বদলে নারায়ণ আর লাক্ষুর কাছ থেকে সে জিবি আর পিঙ্কিকে বাঁচিয়ে নেবে। জিবি নিজের মেয়েকে যে কোনো উপায়ে বাঁচাতে চাইছিল, যার কারণে সে ওই লোকটির সঙ্গে থেকে যায়। এত সংগ্রামের পর শেষমেশ জিবি পিঙ্কিকে এই বন্ধন থেকে মুক্ত করেছিল। শহরে গিয়ে মা মেয়ে অনেক খুশি ছিল। পিঙ্কিকে এখন জিবি নতুন একটা জীবন দিয়েছিল, কিন্তু অন্যদিকে বেচারি ভুরি নিজেকে এখনো মুক্ত করতে পারেনি। সে নিজের 3 বোনকে ভালো জীবন দেওয়ার জন্য লাক্ষুর সঙ্গে নাতে বসে যায়, কিন্তু সেও মনে মনে আশা রেখেছিল হয়তোবা একদিন মুক্ত পাখির মতো আকাশে উড়বে। আর এমনই একটি সিনের সঙ্গে সঙ্গে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের সিনেমার এক্সপ্লেনেশন। কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।